শরণার্থী যখন এসেছিল, হ্যাঁ শরণার্থী এসেছিল তো 1979-তে, 78-79-তে। আমার মা গুলিতে মারা গেল। আপনার মা গুলিতে মারা গেছে শরণার্থী ছিল? শরণার্থী আমার সে মেনিমুন্ডা। আপনার মায়ের নাম ছিল? হ্যাঁ, মার নাম ছিল মেনিমুন্ডা। কোনো ক্ষতিপূরণ পেয়েছেন? না। কিচ্ছু পাননি? ছোট একটা ভাই এরকম কোলে দুধ খাচ্ছিল, হ্যাঁ। আর এই জায়গায় গুলি লেগেছে। ও আপনার মা ছোট আপনার ভাইকে নিয়ে কোলে দুধ খাওয়াচ্ছিল আর তখন পেটে গুলি লেগেছে? পেটে গুলি। না, মেয়ে ছেলেটা এই জায়গায় ছিল, আচ্ছা। পেটে গুলি। আর আমি নমস্কার, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি এখন উপস্থিত রয়েছি সুন্দরবনের শেষ দ্বীপ কুমিরমারিতে। এই অঞ্চলের বাড়িঘরগুলো দেখুন, পুরো মাটির বাড়ি, ওপরে খড় দিয়ে ছাওয়া রয়েছে, আর ওপাশে রয়েছে মেন ফরেস্ট। এইখান থেকে বাঘ প্রচুর আক্রমণ করে, মানে বেসিক্যালি এই দিকে আসে কম, তবে এইখান থেকে যেই মানুষগুলো ওপাশে কাঁকড়া মাছ এগুলো ধরতে যায়, মধু সংগ্রহ করতে যায়, তারা বেশি ক্ষতিগ্রস্ত হয়। আর কুমিরমারির এই অঞ্চলটায়, এই বুধবারের বাজারের এই অঞ্চলটায় সব ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা সবচেয়ে বেশি। আর কুমিরমারি সম্পর্কে যদি বলে রাখি, কুমিরমারি দক্ষিণ 24 পরগনার মধ্যে পড়ে, গোসাবা ব্লকের মধ্যে। আর কুমিরমারির একটা মজার তথ্য হলো, কুমিরমারিতে একটাই গ্রাম পঞ্চায়েত, আর একটাই দ্বীপ, মানে পুরো দ্বীপ জুড়েই একটা গ্রাম, আর পুরো দ্বীপ জুড়ে একটাই গ্রাম পঞ্চায়েত। আর এখানকার জনসংখ্যা মোটামুটি 4300 মতো, আর তার মধ্যে 3000 জনের নিজস্ব বাড়ি রয়েছে, পুকুর রয়েছে, বাদবাকি কিন্তু নিজস্ব বাড়ি নেই। আর আমরা সামনের দিকে যেখানে এগোচ্ছি, সেখানে কিছু আদিবাসী পরিবার বসতি রয়েছে ওখানে। এই বাচ্চাটা উঠে আসলো। কি মাছ ধরলে? দেখি দেখি কি মাছ ধরেছে এতক্ষণ ধরে। বাড়ি থুয়ে আসছো? এটা কি মাছ? এইটা দোনের মাছ। ও, ডাকর মাছ। এই মাছ তো ধরাই যায় না, বিশাল কঠিন ধরা। কি করে ধরলে? জালতি দিয়ে। জাল দিয়ে? জালতি দিয়ে। জালতি মানে? ওই তো ওই নেট জাল। নেট জাল দিয়ে ধরেছো? খায়, মাছ খাওয়া যায় না। তাহলে? এই চোখ, এই মাথার ওপরে চোখ, এই দুটো, হুম। একে বলে ডাকর মাছ নাকি? মিনি মিনি মাছ? মিনি মাছ। মিনি মাছ। তা কি করে ধরলে, কেন যে খাওয়াই না যায়? দোনের জন্য। দোন বলতে? ওই তো ওই হাঁসুট। কি করবে এই মাছটা দিয়ে? মাছটা দিয়ে দোন বাবু মাছ ধরবে বড়। ও আচ্ছা, এই মাছটা এইরকম ভাবে বড়শিতে ফুটিয়ে দেবে, দিয়ে দেবে, অন্য বড় মাছ খেতে আসবে, তাই তো? ও হচ্ছে নদীর পাশে বসবাস করে, এই জন্য মাছ ধরার এরকম বুদ্ধি। কোন ক্লাসে পড়ো বাবা? 5-এ। ক্লাস 5-এ? কোন স্কুলে? হাটখোলা কুমিরমারি। হাটখোলা কুমিরমারি। আচ্ছা, ঠিক আছে, যাও। আর এখানে এরকম নৌকো। তুমি আসলে কি করে এখানে? জল কতটা জল? ও, তোমার পাও ডুবে গেছে তো, নামতে হবে না? সাঁতার পারো? ও, সাঁতারে পারদর্শী। ও আচ্ছা, এখানে ও এরকম জল, ও গিয়ে নৌকায় বসে পড়লো আবার। বেশ মজার জীবন, ছুটির দিন ও এইভাবে ছুটি কাটাচ্ছে। আর এখানে দেখুন কি সুন্দর, ওই পর্যন্ত ভাটা হলে ওই পর্যন্ত জল চলে যাবে। ভাটা হলে কত দূর জল যাবে? অনেক যাবে না? এই গাছ তো ছাড়িয়ে যাবে নাকি? এই গাছে ছাড়িয়ে গিয়ে মোটা যদি না হয় তো 20 হাত। 20 হাত? 20 হাত এখান থেকে চলে যাবে জল? হ্যাঁ, জল। ও, আর বাংলাদেশে যে জাহাজগুলো এখান থেকে যায়, ওইগুলো কখন যায়? এই তো আসার মতন হলো। এখনই আসবে? হ্যাঁ, এই আসছে। এই সময়টা বাংলাদেশ থেকে আসছে নাকি? না, ওটা হচ্ছে ইয়ের থেকে, ওই হলদিয়ার থেকে আসছে। হলদিয়া থেকে এসে বাংলাদেশের দিকে যাবে। বাংলাদেশ। মানে বাংলাদেশটা কোন দিকে, এই দিকে না এই দিকে? এই তো বাংলাদেশ, এই তো সামান্য আমাকে বাড়ি। আচ্ছা, এটা রায়মঙ্গল থুয়ে পর ও পাশে গেলি বাংলাদেশ। আচ্ছা আচ্ছা, মানে এই পাশ থেকে যদি আমরা যাই, ওই বাগনা ফরেস্ট অফিস, ওই পাশ দিয়ে ছাড়িয়ে গেলে ওখান থেকে ফরেস্টের অফিস থেকে ওখানে জাহাজের ঘাঁটি হচ্ছে, ওখানে ওই জাহাজ সব চেক হচ্ছে ওখানে। ওখানে চেক হয়ে ওইভাবে চলে যাচ্ছে, যে সামান্য রাস্তা, এই যেরকম বাঁক আমাদের, গেলি বাংলাদেশ। আর এই নদীটার নাম কি? কোরানখালী নদী? হ্যাঁ, কোরআনখালী। কোরানখালী বা কুড়েখালী নাকি? কলমখালী। কোরানখালী বা কোরানখালী নদী। আচ্ছা, ঠিক আছে। মোটামুটি এর 3 পাশে 3টে নদী আছে তো, মানে একটা হচ্ছে রায়মঙ্গল, একটা কোরানখালী, একটা সারতা। সারতা নদীটা কোন দিকে? এই তো বাংলার পাশে। বাগনার পাশে? আচ্ছা, পুরো এই কুমিরমারি দ্বীপের 3 দিকে 3টে নদী, তাই তো? ঠিক আছে। আপনাদের আদিবাসী এই সামনে বাঁক ঘুরে পর গিয়ে
সামনে সাতজেলে বেরিয়ে গেছে। সাতজেলিয়া, হ্যাঁ, ছোট মোল্লাখালী। ছোট মোল্লাখালী, আর একটা আমাদের এই ঢুকেছে। ও আচ্ছা, এখানে আদিবাসী গ্রামটা কি আরো সামনে? এই তো এই আমাদের বাড়ির সামনে, ওই তো আপনার তো মনে হচ্ছে হ্যাঁ, সুরকাদের আমাদের মানুষ। আদিবাসী পাকাতে। আপনাদের মূল পেশা কি? মাছটা কাঁকড়া ধরতে যান তো? হুম, আমরা কাঁকড়া ধরতে যাই, মাছ কাঁকড়া মারতে যাই। তো এখন নদীতে নামতে দিচ্ছে বিএসএফ? হ্যাঁ, এখন দিচ্ছি দিচ্ছি। এই যে সমস্যা ছিল, নামতে আমাদের দিচ্ছিল না? আমাদের সমস্যা ছিল, আমাদের বাবুদের বললাম যে সাত দিকে আমাদের দুটো জ্বালান দিতে হবে। তো বলতে পারো তোমার ছেড়ে দিস যখন, তখন দুটো জ্বালান নিয়ে আসবো। আমরা ওই অন্য প্রসাদ দেবো, কালকে অন্য ভোগ দেবো। আজকে রাস হয়ে গেছে, আচ্ছা, কালকে থেকে কীর্তন হবে, গিয়ে দুটো ও প্রসাদ দেবো। ওর জন্য ছেড়েছে? হ্যাঁ, মানে এমনি তো বন্ধ ছিল মনে হয়, 3-4 মাস ধরে বন্ধ ছিল যাওয়া। অনেকদিন 1 বছর পর্যন্ত বন্ধ ছিল। 1 বছর বন্ধ ছিল, তারপরে ছেড়ে দিয়েছে। মানে এখন মাছ ধরতে পারেন তাই তো ওপাশে গিয়ে? হ্যাঁ, মাছ কাঁকড়া সব। কাঁকড়া ধরতে গেছিল নাকি এর মধ্যে? হ্যাঁ, আছে? সামনে গনে গেলাম। ও এই এখন এই জোয়ারের মধ্যে কেউ যাবে না? না, এখন আমরা যাওয়ার লোক সব মানে ওই রাজ মন্দিরতে এখন ভগবানের নাম নিচ্ছি। ও এখন এই কোটা সব লোক উঠোমা সব তোলা, কেউ যাচ্ছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই লোকের সঙ্গে যান, দেখিয়ে দেবে। আচ্ছা, ঠিক আছে। তো আমরা সামনে যাই, পুরো আদিবাসী পাড়াটাই সামনে। আর বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত প্রচুর মানুষ এখানে। আর এরা এখানকার নদীর পাশে এরকম দৌড়ে দৌড়ে খেলা করছে। এই পড়ে গেল রে, লেগেছে? লেগেছে? ও হাসছে, আরো ব্যথা লাগেনি, ওটাই মজা। আর ওইখানে দেখুন, এতটা জল পেরিয়ে ওইখানে মাছ ধরছে। মাছ হচ্ছে, মাছ হচ্ছে। কি কি হচ্ছে? ভোলা মাছ। ঠাকুমা কি মাছ ধরতে গেছিলে না যাবে? এখন যাচ্ছ? কতক্ষণ পরে ফিরবে? মানে বিকেল বিকেল হয়ে যাবে? বিকেলে মাছ নিয়ে হাটে আসবে? কটা নাগাদ হাট শুরু হয়? 3টে থেকে? তার মধ্যে চলে আসবে? ও, জাল থেকে এখন মাছ তুলবে ওনারা। কুমিরমারির এই অঞ্চল দিয়ে হাঁটছি, এই অঞ্চল দিয়ে যখন হাঁটছি দেখুন, সামনের দৃশ্য তো দারুণ অবশ্যই, তবে এখানকার মানুষজন বেশ ভালো। সামনে একটা মন্দির রয়েছে, রাস মন্দির, ওখানে অনুষ্ঠান হচ্ছে এবং মেলা হচ্ছে। ওর জন্যে ওনারা মানে মোটামুটি ওই পাশে কাঁকড়া মারতে যাননি এই কদিন। এটা শেষ হলে আবার যাবেন ও পাশে। আর এ পাশে লাইন দিয়ে নৌকো রয়েছে। আমাদের সমতলে বা আমাদের শহর অঞ্চলের দিকে যেমন প্রত্যেক বাড়িতে একটা করে সাইকেল বা বাইক থাকে, তেমন এই গ্রামের বা সুন্দরবনের এই অঞ্চলের মানুষের প্রত্যেক বাড়িতে একটা করে নৌকো থাকে। নৌকোটা ঘাটেই বাঁধা থাকে এবং নৌকো চুরির কোনো ভয় নেই। আর একটু পরেই ওই দিক থেকে হলদিয়া বন্দর থেকে আসবে জাহাজগুলো, মালপত্র বোঝাই করে ওটা যাবে সোজাসুজি বাংলাদেশের দিকে। আর আমরা উপর দিয়ে হাঁটছি, বাঁধকাম রাস্তা একটাই, সুন্দরবনের বাঁধকাম রাস্তা পুরো একটাই। আর এপাশে নিচু হয়ে এরকম ইট সাজিয়ে সাজিয়ে পথ রেখে দিয়েছে, বাড়ি যেতে গেলে এরকম পথ দিয়ে নেমে যেতে হবে। কীর্তন শেষ হয়ে গেছে না হচ্ছে? না, এখনো শুরু হয়নি। কবে শুরু হবে? কালকে কালকে থেকে? আজকে মহাস্নান। ও, আজকে মহোৎসব, কালকে থেকে শুরু হবে। আর এই বাড়িটার অবস্থা দেখুন কি অবস্থা হচ্ছে। 2019 থেকে 21 এই 3 বছরের মধ্যে 2-3টে ঘূর্ণিঝড় হয়ে গেছে এই অঞ্চলের উপর দিয়ে। ওর জন্য এই অঞ্চলের মানুষের বাড়িঘরের এরকম অবস্থা রয়েছে, পুরো ভেঙে চুরে গেছে। আর এখানে এই যেই লবণাম্ব উদ্ভিদের যে ডালগুলো রয়েছে, সেই ডালগুলো দিয়ে তারপর মাটি লেপে এরকম বাড়িঘর তৈরি করেন এনারা। আর উপরটা দেখুন ভেঙে চুরে কী অবস্থা হয়েছে, এইটার আর কিছু নেই। আর এখান থেকে পুরো বিচুলি দিয়ে তৈরি করা ঘর, এই পাশ থেকে ছোট্ট গেট করা হয়েছে অনুষ্ঠানের জন্যে। একদম অনুষ্ঠানের পাশেই, যেহেতু জোয়ার, অনেকটা জল চলে এসছে। পুরো দ্বীপ জুড়ে নদীটা ঘিরে রেখেছে, যেহেতু নদীটা এরকম বেঁকে গেছে, কুরানখালী নদী পুরো বেঁকে গেছে এরকমভাবে। আর পুরো বাঁক ধরেই আমরা যাচ্ছি, হাঁটছি এবং জনপদগুলো আপনাদের দেখাচ্ছি, এখানকার মানুষের বাড়িঘরগুলো আপনাদের দেখাচ্ছি। জোয়ার শেষ হবে কখন? মানে ভাটা শুরু হবে আবার কখন, কতক্ষণ পরে? ভাড়া লেগে গেছে। ভাটা লেগে গেছে, 2 ঘন্টার পরে জল নেমে যাবে? হ্যাঁ।
কিছুটা লাভবে। ও, এখানকার মানুষ তো ওপাশে কাঁকড়া মাছ ধরতে যায়, হ্যাঁ কাঁকড়া মাছ। আপনারাও যান নাকি? হ্যাঁ যাই। আপনি যান ধরতে? হ্যাঁ ও, তো এর মধ্যে গেছিলেন? হ্যাঁ, এই আমাদের বাড়ি পুজো বলে এখানে আমাদের হুম। পুজো হচ্ছে বলে আমরা যাইনি। ও, এমনি কাঁকড়া পাওয়া যায়? কাঁকড়া পাওয়া যায়, এখন মোটামুটি পাওয়া যাচ্ছে না, এই পুজোর জন্য যাচ্ছে না। ও, কাঁকড়া যে পাওয়া যায় আপনারা কোথায় বিক্রি করেন? সরাসরি বাজারে বিক্রি করেন না লোকের কাছে বিক্রি করে দেন? লোকের কাছে বিক্রি করে দিই, খুঁটি আছে মানে বুধবার ওরা বাজারে। নিয়ে গিয়ে আবার অন্য জায়গায় বিক্রি করে? ওরা নিয়ে গিয়ে আর ওই দিকে বিক্রি করে উপরে। তা আপনারা বিক্রি করেন তাও কিরকম কেজিতে বিক্রি করেন? 400 টাকা 300 টাকা যখন যে এত দামে বিক্রি করেন? কেজি হিসেবে। কেজি হিসেবে মানে বড় ছোট হিসেবে? হ্যাঁ বড় যেমন আমরা ছোট না ছোট না, ওটা হচ্ছে বড় রাক্ষসখালি গেছিলাম, ওইদিকে আবার দেখলাম ওইদিকে 150-200 টাকায় কেজি বিক্রি করে দেয়। ওরাই আবার ওই কাঁকড়াগুলো নিয়ে গিয়ে 400 টাকা কেজিতে বিক্রি করে। ওইরকম না, আমাদের কাছ থেকে এরকম ওরকম নেয়, ওইদিকে গিয়ে ওরা বিক্রি করে এরকম আচ্ছা, যেরকম রেট পায় সে। না আবার কবে যাবেন ওদিকে? আমরা এই পুজো শেষ হলে যাব, মানে আর কতদিন তাও? 5-7 দিন পর। মানে আজকে আর কাঁকড়া পাওয়া যাবে না? আজকে এমনি ডেলিভারি এবারে যায় কিন্তু যাচ্ছে না, বাড়ি পুজো বলে আজকে ওই মৎস্য আছে। আর বুধবারের বাজারে উঠবে? ওইভাবে খুঁটিতে পাওয়া যাবে, খটি বলতে ওই বাজারের ওখানটায়? বাজারে ওখানে খুঁটি আছে 2-3টে বাজারে আছে, ওই পাশে আছে। খটি বলতে কাকে বলে? ওই যারা নেয় কাঁকড়া তাদের একটা খুঁটি করে ও, একটা আচ্ছা। ঘর আছে আর কি। আচ্ছা, তাদের ঘরে ওখানে নেয়, পাওয়া যাবে? হ্যাঁ, ঘর সরাসরি নেয়। সরাসরি পাওয়া যাবে না তাই তো? সরাসরি পাওয়া যাবে না এখন, এটাই মুশকিল। এই যাচ্ছে না তো এখন এই পুজোর জন্য, যায় সবাই। আচ্ছা, আপনাদের ওইদিকে যেতে গেলে বাঘ রয়েছে তো ওইদিকে? হ্যাঁ বাঘ তো আছে। কোনোদিন এরকম সম্মুখীন হয়েছে? না শোনো, আপনি হননি? আচ্ছা, এখানে এরকম মানুষ রয়েছে যে বাঘের আক্রমণে প্রাণ হারিয়েছেন? আছে আমাদের এখানে 2-3টে। এবং তাদের পরিবার কি ফরেস্ট অফিস থেকে চাকরি টাকরি দেয় তাদের? দুজনকে দিয়েছে, আর আর আদা যা আদা আছে যারা তাদেরকে দেয়নি। দুজনকে দিয়েছে? হ্যাঁ দুজনেই পেয়েছে। তাদের ওয়াইফ মানে বউ পেয়েছে নাকি? হ্যাঁ একটা বউ পেয়েছে আর একজনের ছেলে আছে। হ্যাঁ, মানে ওর কি মা কি করে চাকরি নাচ। পেয়েছে ওরা? ওরা আবার ফরেস্টার থেকে ডিপার্টমেন্ট থেকে দিয়েছে আচ্ছা, পার্মানেন্ট চাকরি? পার্মানেন্ট চাকরি। আচ্ছা ঠিক আছে, আর রোদ্রের মধ্যে অনেকক্ষণ দাঁড় করালাম, আমরা সামনের দিকে যাচ্ছি আর দেখছি দুজন মাত্র চাকরি পেয়েছে। কত মানুষ বাঘের আক্রমণে প্রাণ হারিয়েছে, মাত্র দুজন চাকরি পেয়েছে, আরগুলো এখনও পায়নি। তো জোয়ার চলছিল, ভাটা লেগে গেছে, জানি না কতক্ষণ পর জল কমবে। জল কমলে দৃশ্যটা আর অন্যরকম হবে, আর ভাটা লাগলেই হয়তো আরেকটু ওপাশ থেকে বা ওই পাশ থেকে এই বড় বড় কার্গো শিপগুলো আসা শুরু হবে। আর এখানে এই দিদি হচ্ছে ঘর লেপছেন। ঘর কি মেরামত হচ্ছে? হ্যাঁ, এই যে মাটিগুলো এগুলো কি এই নদীরই মাটি? না না ওই পুকুর থেকে নিয়ে এসেছি। নদীর মাটি দিয়ে ঘর লেপা যায় না? নোনা ওঠে। নোনা ওঠে? আচ্ছা, মিষ্টি জলের মাটি তাই তো? মাটি কিনতে হয় তো নাকি? এমনি নিয়ে আসা যায়? আর এরকমভাবে ঘর লেপে ওপরে অ্যাসবেস্টস দেওয়া, এদিকে জেনারেলি টিন দেওয়া থাকে না, কারণ টিন এত হালকা হয় উড়ে চলে যাবে ওর জন্যে। আর পুরো বেঁকে এরকমভাবে গেছে এদিকে রাস্তা। সুন্দরবনের এই প্রত্যন্ত অঞ্চলেও কত সুন্দরভাবে মানুষ তার উৎসব পালন করেন। এই মন্দিরটা আমি যখন মোটামুটি 2.5-3 মাস আগে এসেছিলাম তখন রং করা ছিল না, নতুন রং করে উপরে লাইট দিয়ে এরকম সুন্দর করা হয়েছে। আর এখানে অনেক মানুষ অনুষ্ঠান পালনে রয়েছেন, আর স্টেজও করা হচ্ছে একটা রাস উৎসব হিসেবে এই মেলা। আর এই পাশে পুরোপুরি আমরা যতটা হেঁটে এলাম ওইদিকে রয়েছে গ্রাম, আর এখান থেকে হচ্ছে আদিবাসী গ্রাম শুরু। হ্যাঁ, চাল চাল কোথা থেকে এনেছো? আচ্ছা আচ্ছা, এই হচ্ছে সেই আদিবাসী পাড়া শুরু এখান থেকে। আর এই বাড়িটার কল ঠল পুরো নদীর জলে তলিয়ে গেছে এখন। আর এই অঞ্চলে হয়তো এইটুকুর মধ্যে গাছ টাছ লাগিয়েছে, সেটাও এখন জোয়ারের জলে তলিয়ে গেছে। আজকে পূর্ণিমার জন্যে জোয়ারের জলের যে উচ্চতা সেটা আরও বেশি হয়ে গেছে। আর এখানে বাড়িঘরগুলো দেখুন কেমন।
কিসের জায়গা এটা? কি করা হয় এখানে? কিসের জায়গা এটা? কিসের জায়গা? গাছ টাছ লাগানো হয় তাহলে? আচ্ছা আচ্ছা, ওরা বলতে পারছে না, এক লজ্জাও পাচ্ছে, এটা হতে পারে। আমরা একটা মাছ ধরা নৌকো সামনে দাঁড়িয়ে আছি। এখানে একটা সোলার প্যানেল রয়েছে ওপরে। আসলে সোলার প্যানেল এবং ভেতরে একটা ছোট্ট লাইট আছে। ওই লাইট এর জন্যই সোলার প্যানেলটা এখানে লাগানো। প্রায় প্রত্যেকটা নৌকোয় এরকম লাগানো। বড় বড় নৌকোগুলোতে আরও বড় করে লাগানো রয়েছে, বা ইঞ্জিন চালিত নৌকায় যেগুলো তেলে চলে সেগুলো আরও অনেক ব্যাপার রয়েছে, সুইচ সুইচ রয়েছে। তবে ছোট ছোট নৌকার প্রত্যেক নৌকাতে এরকম করে একটা করে সোলার প্যানেল লাগানো রয়েছে। আর এখানে প্রায় অনেক বাড়িতেও এরকম সোলার প্যানেল লাগানো রয়েছে। বর্তমানে ইলেকট্রিসিটি এসছে, তবে আমি এখানে আগেও একাধিকবার এসেছি, মোটামুটি 1 থেকে 1.5 বছর আগে এসেছিলাম। তখন এই সব জায়গার অনেক বাড়িতেই ছিল পুরোপুরি সোলার প্যানেল। ইলেকট্রিসিটি আসার কারণে ওগুলো নেই। আর যখন জোয়ার চলে যাবে এই পর্যন্ত জল নেমে যাবে। আর এই পাশে হচ্ছে সেই কাকুর বাড়ি যার সাথে কথা হলো। আর এই হচ্ছে নৌকো, জলের দিকে চলে আসে বড় জোয়ার হলে। আচ্ছা, এই কাকিমার সঙ্গে দেখা হলো। এটা কি পুজোর উপলক্ষে? হ্যাঁ ওই যে আচ্ছা আচ্ছা, এটা কি সিঁদুর, পুজোর সিঁদুর? সিঁদুর দিলেন? হ্যাঁ আচ্ছা, আর প্রসাদ দিচ্ছেন উনি, তাই তো? আচ্ছা, অল্প অল্প দেবেন, একদম অল্প, হ্যাঁ একদম অল্প ওই দেন। হ্যাঁ অল্প দেবেন। অনেক ধন্যবাদ। আসছি, আসছি। কোথায় তোর বাড়ি কোথায়? বাড়ি বনগাঁয়। তো উনি প্রসাদ দিলেন। পুজো হচ্ছে আজকে এখানে, ওই জন্য প্রসাদ দিলে। এরা কপারে সাদা সিঁদুর, বা সিঁদুর না আবির, এগুলো আবির। আচ্ছা আচ্ছা, ও আপনাদেরও তো দেওয়া আছে। এখানে কি তিলক কেটে যেতে হবে? না তিলক কেটে না, ওরা দীক্ষা নিয়ে এলো। ও আজকে দীক্ষা নিলেন? হ্যাঁ আজকে দীক্ষা নিয়েছি। হ্যাঁ কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিয়েছেন? আপনিও নিয়েছেন? হুম, আচ্ছা, গুরুদেব কোথাকার গুরুদেব, মানে কোন জায়গায় বাড়ি? জগেশঘাট। যোগেশগঞ্জে? হুম আচ্ছা, গুরুদেবের বাড়ি যোগেশগঞ্জে? হুম। আচ্ছা আচ্ছা, মানে এই সময়টাই দীক্ষা বেশি নেয় নাকি এখানে? এরা তো অনেক এই রাসের মাসে ওনারা দীক্ষা নেন। অনেক দেরি করে হয়ে গেছে। আমরা পুরো রাস্তার পাশে একটা ছোট্ট বাড়িতে ঢুকছি। দেখুন, রাস্তা হচ্ছে এইরকম। আর বৃষ্টির সময় পিছল খাওয়ার সম্ভাবনা বেশি। আর ছোট্ট ছোট্ট করে এখানে গবাদি পশু যেগুলো পালন করে, হাঁস মুরগি, এগুলোর ঘর রয়েছে। মুরগিটার সাইজ দেখুন, পায়ে আবার দড়ি বাঁধা রয়েছে। এটা কি লড়াই করার মুরগি? এটার দাম কীরকম হবে? দাম কীরকম হবে? 7-8 হাজার টাকা দাম এই মুরগিটার। দেখুন, লড়াই করার মুরগি এটা, আর 7-8 হাজার টাকার দাম। আর এরকম পায়ে দড়ি বেঁধে রাখা রয়েছে। মানে এইসব মুরগি ছাড়া হয় না, দড়ি বেঁধে রাখা হয়। লড়াই করেছে একটাও? রেডি হয়নি। বয়স কত হবে এর? 2 বছর? আচ্ছা আচ্ছা, 2 বছর বয়স। এই হচ্ছে মোরগ, মোরগ লড়াইয়ের মোরগ। আর এখানে রয়েছে, এটা কি মোরগ? স্টাইল মোরগ, জাতির নাম জানেন না তাই তো? দাম কীরকম এগুলোর? দুটো রয়েছে, পুরো পায়রার মতো। পায়রা যেমন পুরো সারা গায়ে এবং পায়ে লোম হয়, তেমন পায়রার মতোই বড় মোরগ এটা। কত ধরনের পশু পালন করেন এখানকার মানুষ। আর বাড়িঘরগুলো দেখুন, এটা হচ্ছে একটা ছাড়া রয়েছে। আর পুরো পুকুরের পাশে এইরকম বাড়ি, প্রত্যেকটা বাড়িতে পুকুর আছে বলছিলাম। এই বাড়িটাও পুকুর রয়েছে, আর এখানে এই বাড়িটাতেও পুকুর রয়েছে। ছোটবেলাতে জঙ্গল করতেছি। ছোটবেলা থেকে জঙ্গল করেন? 5 বছর বয়স থেকে। 5 বছর বয়স থেকে জঙ্গল করেন? এখন আপনার বয়স কত? এখন 60 বছর। মানে 55 বছর ধরে আপনি জঙ্গলে যান? মানে 5 বছর বয়স থেকে কি বাবার সঙ্গে যেতেন? বাবার সঙ্গে। তখন কি কাজ করতেন? তখন ওই বাবার সঙ্গে গিয়ে গুঁড়ি কাটতাম, কাটতাম, তাই বতাম। 55 বছর আগের কথা বলছেন। আস্তে আস্তে পুরো হাতে খড়ি হয়ে গেছে জঙ্গলে। মানে সুন্দরবন অঞ্চলে এইসব মানুষ পুরো জঙ্গলের উপরেই নির্ভরশীল। আমাদের জঙ্গলে মানে আপনারা এই অঞ্চলে বসবাস করছেন অনেকদিন? গেছেন তো, আমাদের কোনো জমি জায়গা নেই। আমাদের কোনো জমি জায়গা নেই, ওই খাস জায়গায় বসে আছি। আমাদের কোনো জমি এই 60 বছর ধরে খাস জায়গায় বসে আছেন?
তো আপনারা যে ওপাশে কাঁকড়া ধরতে যান, মাছ ধরতে যান, ওখানে কাঁকড়া মাছ বিক্রি করে তো প্রতিদিন মোটামুটি 1000 টাকা হয়ে যায়। হয় তো সে পেট চালাতে হ্যাঁ, পেট চালাতে হ্যাঁ, তাহলে আমরা আমরা আয় করি অনেক, তা রাখতে পারি না, তার মানে খোরাকগুলো বেশি না, খোরাকি বেশি, মানুষের জনসংখ্যা বেশি, মানে পরিবারের সদস্য সংখ্যা বেশি। ছেলেপিলে বেশি, ছেলেপিলে বেশি। বাঘের মতন বাঘ থাকবে, বাঘের মতন বাঘ আছে। দেখেছেন কখনো? তো বাঘ সেদিন করে পারিয়ে রাস্তাতে হেঁটে দাঁড়িয়েছে। আর মানে মাছ মারতে গেলে বা কাঁকড়া মারতে গেলে বাঘের সামনে হয়েছে না, কোনোদিন আমার ওভাবে হয়নি বাবা, ওসব মিথ্যে কথা। কোনোদিন এই কাটেছি, জঙ্গল করেছি, বেলাক করেছি, বুঝলে। তা ওই সরকারের ইয়েতে করেছি, তা ওই বাংলাদেশে যায়নি, আমরা এই ইন্ডিয়ানে চুরি করেছি, খাইছি, বিক্রি করেছি দেশে এনে। হ্যাঁ, তা আমরা ওই বাংলাদেশে যাইনি। আর এই বাঘ কি জিনিস আমরা ওই হ্যাঁ বাঘ মানে বাঘের সামনাসামনি পড়লে ফিরে আসাটা মুশকিল। ওই চলে যাচ্ছে বাঘ, পড়েছে বাঘ যাচ্ছে, দেখতে পাচ্ছে, এই যা চলে গেল, আদেশ মাথায় নিয়ে চলে গেল বাঘ নাকি? ও একবার দেখতে পারলে মাথা নাড়া দিলে আর ও হাঁটে। আজকে তো যাবেন না, আবার কবে যাবেন? আর এই আমার ওই মার পুজোটা হয়ে গেল, তারপর আপনার ছেলে মেয়েও কি ছেলে পেলে যারা আছে তারাও কি জঙ্গল করে? হ্যাঁ, আমি কথা বলছি শুনো, সেই আমি ওই 1970 সালে কথা বলছেন তাই তো? 65-70। হ্যাঁ, যখন শরণার্থী এসছিল না, হ্যাঁ, শরণার্থী যখন এসছিল, হ্যাঁ শরণার্থী এসেছিল তো 1979-তে, 78-79-তে। আমার মা গুলিতে মারা গেল। আপনার মা গুলিতে মারা গেছে শরণার্থী ছিল? শরণার্থী আমার মা। আপনারা তো শরণার্থী ছিলেন না, আপনারা তো বাংলাদেশ থেকে আসেননি। ছিলাম না, তা কি দেশে মরে যাচ্ছে, তা এখান থেকে পুলিশে শিখে নিছে। কি বাজে অবস্থা, আপনার মা মারা গেছে গুলিতে? হ্যাঁ, সে মেনিমুন্ডা। আপনার মায়ের নাম ছিল? হ্যাঁ, মার নাম ছিল মেনিমুন্ডা। কোনো ক্ষতিপূরণ পেয়েছেন? না। কিচ্ছু পাননি? তার মানে আমরা যে মরিচঝাপি গণহত্যার কথা বলি, মরিচঝাপি গণহত্যায় শুধুমাত্র শরণার্থীরা মারা গেছে তা না, স্থানীয় মানুষও কত মারা গেছে। স্থানীয় লোক প্রচুর মারা গেছে। বাংলাদেশের লোক, বাংলাদেশের লোকই তো ওখানে এসেছিল, সে ওদের নিয়ে গেছে, ঠিক আছে, আলাদা। ওদের মারিয়ে বেশি, আমাদের মারার মধ্যে আমার মা কেলি ওই গুলিতে মারা গেছে। আমার ও, আর কি বাজে অবস্থা। কোনো স্থানীয় লোক মরি। শুধু আপনার মা মরেছে? বাপরে বাপ, তো বাজে ব্যাপার, বাজে একটা এক্সপিরিয়েন্স। ছোট একটা ভাই এরকম কোলে দুধ খাচ্ছিল, হ্যাঁ, আর এই জায়গায় গুলি লেগেছে। ও আপনার মা ছোট আপনার ভাইকে নিয়ে কোলে দুধ খাওয়াচ্ছিল, আর তখন পেটে গুলি লেগেছে? পেটে গুলি লেগেছে। না, মেয়ে ছেলেটা এই জায়গায় ছিল, আচ্ছা। পেটে গুলি। আর আমি সাইডে বসেছিলাম। হুম, ঘর যখন অন্ধকার হয়ে গেল, প্রায় একটা গুলি, ঘর যখন অন্ধকার হয়ে গেল তখন পিঠে হাত দিয়ে দেখি যে হাত ঢুকে গেছে, হাত ঢুকে গেছে পিঠে? মাংসটা রাইফেলও গুলিতে পাং মেরে বেরিয়ে গেছে, আচ্ছা, পেট দিয়ে ঢুকে পিঠ দিয়ে বেরিয়ে গেছে। বেরিয়ে গেছে। মানে একমাত্র মরিচঝাপি গণহত্যায় একমাত্র আপনার মাই মারা গেছে? আমার মা, বাপরে বাপ। তখন আপনার বয়স কত? তখন বয়স 18-19 বছর। 18-19 বছর। 18-19 বছর। কি মারাত্মক একটা পরিস্থিতির কথা ভাবুন। আমরা অনেকে বলি না যে মরিচঝাপি গণহত্যা আসলে সত্যি কি না, এই বিষয় নিয়ে অনেক মতপার্থক্য রয়েছে। তবে যদি গ্রাউন্ড জিরোতে এসে এরকমভাবে ঘোরা যায় বা শোনা যায় তাদের কথা অনুযায়ী, তাহলে সঠিক তথ্যটা পাওয়া যাবে বা বোঝা যাবে। এই কাকুর মা মারা গেছে, একমাত্র আপনার মাই মারা গেছে, যার নাম ছিল মেনিমুন্ডা, এবং ওই বিএসএফদের গুলিতেই বা পুলিশের গুলিতে, শরণার্থীদের মারতে যাওয়া গুলিতেই মারা গেছে। যত বসে আমার অনেক দিন আগে 1979-তে। যাই হোক, খুব দুঃখজনক ঘটনা। এখন কি বাড়ি যাচ্ছেন? বাড়ি যাচ্ছে, দিকে ওই পাকাতের করতে হবে, কালকে খিচুড়ি রান্না হবে। ও, ঠিক আছে, সাবধানে যাবেন। আর আসবেন কালকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালকে আর ঠিক আছে, কালকে যদি সময় পাই অবশ্যই আসবো। আচ্ছা, কি মারাত্মক পরিস্থিতি হবে, কি মারাত্মক পরিস্থিতি। এই পরিস্থিতির কথা শুনলেও খারাপ লাগে। আমরা এখন একটা ঘাটে চলে এসেছি। এই ঘাটটার নামই হচ্ছে বুধবারের বাজার বা বুধবারের বাজারের ঘাট। এইখানে একটু পরে কাঁকড়া ধরতে যারা গেছিলো তারা কাঁকড়া নিয়ে চলে আসবে, এবং 3টে থেকে মোটামুটি 3টে থেকে বলছে
তবে একটু বিকেলেই বাজার শুরু হবে। প্রতি সপ্তাহে একদিনই বাজার হয় এখানে, বুধবারের বাজার। যা সংগ্রহ করার এখান থেকে মানুষ সংগ্রহ করে নেন। আর ভাটা হচ্ছে জন্য জল নামছে, দেখুন এই অবস্থা। আর পাখিগুলো চলে এসছে উড়ে উড়ে এখানে। ওই যে মাছ রয়েছে সেগুলো খাওয়ার জন্য, তবে কিছু মাছ রয়েছে যেগুলোর নাম হচ্ছে ডাকর মাছ, সেগুলো ধরা যায় না। আমি আপনাদের দেখাচ্ছি ডাকর মাছ গিয়ে, ওরা কানে হেঁটে হেঁটে চলে যায়। এই দেখুন কাছে যেই আসছে ওরা দৌড়মাচ্ছে। প্রচুর ডাকর মাছ রয়েছে এখানে। এই যে একটা মাছ, ডাকর মাছ, বোঝা যাচ্ছে না, নড়ছেও না, দেখুন এই যে, এই দেখুন গর্ত থেকে সবে বেরোচ্ছে। প্রচুর ডাকর মাছ, ডাকর মাছ ধরা বিশাল কঠিন। এই একটা জাহাজ, এটাও যাচ্ছে আজকে এইদিকে, ওই দিক থেকে সব খালি জাহাজগুলো, বাংলাদেশ থেকে খালি জাহাজগুলো ঢুকছে আজকে। আর ওই দিক থেকে একটু পরে আসা শুরু হবে, যেটা বললো, যেহেতু ভাটা শুরু হয়েছে এখন তাই। আর এখানেই আসবে যারা কাঁকড়া ধরতে গেছিলো, তারা ছোটো ছোটো নৌকা নিয়ে এখানেই আসবে। এখানে এসেই তারা নিজেরা বিক্রি করবে না, তারা হচ্ছে গিয়ে ওই মিডিলম্যান যারা, তাদের কাছে বিক্রি করে দিয়ে চলে যাবে। ওই 150-200 টাকা কেজিতে বিক্রি করে দিয়ে চলে যাবে। মিডিলম্যানরা গিয়ে আবার ওখানে বিক্রি করবে বসে 400-500 টাকা কেজিতে। ওরা বাছাই করে কাঁকড়া, বাছাই করে তারপর দাম অনুযায়ী, মানে দাম ঠিক হয় এবং গ্রেড অনুযায়ী দাম হয়, এই হচ্ছে ব্যাপার। তো আমাদের আরেকটু অপেক্ষা করতে হবে ওইগুলোর জন্য। সুন্দরবনের এই অঞ্চলটা বিশেষ করে যখন জোয়ার হয় তখন পুরো ঢেকে যায়, আর যখন ভাটা হয় তখন এইরকম দৃশ্য লাগে। এইটুকু দৃশ্য হচ্ছে পুরো ঘন লবণাম্ব উদ্ভিদ, নিচে শ্বাসমূলও দেখা যাচ্ছে। আর এখানে ওই এমভি বনচারী, মানে মোটামুটি যেগুলো ট্যুরিস্ট নৌকো হয় সেগুলো এখানে এসে দাঁড়ায়, ওইখানেও দাঁড়িয়েছে। আর ওই পাশে, আমার ওই পাশেই দেখা যাচ্ছে মরিচঝাপির জঙ্গল। ওপাশে নেট দিয়ে, আমি খালি চোখে দেখতে পাচ্ছি এরকম, ক্যামেরায় কতটুকু ধরা পড়ছে বলতে পারছি না, নেট দিয়ে অনেকটা উঁচু উঁচু করে একটা দুটো মানে 2 পরত নেট দিয়ে ঘিরে রাখা হয়েছে, যেহেতু এখানে প্রচুর বাঘ রয়েছে। আর বাঘের আক্রমণে এই অঞ্চল বা এই গ্রামের মানুষের ক্ষয়ক্ষতি অনেক বেশি হয়। এই অঞ্চলগুলো দেখুন, পুরো একটা লাইট পোস্টের এখানে এই নোঙরটা ফেলে রেখেছে বড় নৌকোর। আর এই বড় নৌকোটা হচ্ছে যাত্রীবাহী নৌকো নয়, এগুলো পণ্যবাহী নৌকো। ইট, বালি, কাঠ, পাথর সমস্ত কিছুই এই রকমভাবে আসে। আর এপাশে যদি যাই, একটা পাকা বাড়ি দেখতে পেয়েছি এতক্ষণ পরে। আর ওই পাশে রাস্তায়, সরু রাস্তা, এবং দুপাশে পুরোপুরি মাটির বাড়ি, ওপরে খড়ের মানে ছাউনি। কোথাও কোথাও অ্যাসবেস্টস রয়েছে, তবে টিন নেই, মানে হাওয়া হলে টিন উড়ে যেতে পারে, ওই জন্য টিনের বদলে অ্যাসবেস্টস দেওয়া। আর একটা নৌকো দেখুন এখানে শুকো দেওয়া রয়েছে, মানে পুরো আলকাতটা মাখিয়ে এরকম নৌকো উল্টো করে রেখেছে। আর এইখান থেকে দৃশ্যটা এরকম লাগছে। একটা নৌকো পুরো ভেঙে গেছে আর এরকম জঙ্গলের মধ্যে রাখা। এইরকম জঙ্গল দিয়েই বাঘ ঢোকে এদিকে। এদিকের ইটের রাস্তা হলেও জোয়ারের জলের স্রোতে এইরকম অবস্থা। আর ঘন জঙ্গল, জঙ্গলের মাঝে নৌকাগুলো রাখা রয়েছে এরকমভাবে। আর এখানে একটা বাড়ি রয়েছে যেটা একদম জোয়ারের জল বাড়িতে ঢুকে যায়, সেরকম একটা বাড়ি রয়েছে এই বাড়িটার পেছনে। এটা তাও একটু উঁচু রয়েছে, ওইটা অনেকটা নিচু। এবং জাল দিয়ে যে অংশগুলো ঘেরা রয়েছে না, এগুলো যখন জল বেড়ে যায়, মাছ যাতে না সরে যায় ওই জন্য জাল দিয়ে ঘেরা, মশারির জাল দিয়ে এরকম দেওয়াল বা পাঁচিল করা রয়েছে এখানে। এখানকার প্রাকৃতিক দৃশ্য মনোরম এবং মোহময়ী, অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্য এখানে। পুরো নিরিবিলি, চুপচাপ, শহরের কোলাহল থেকে একদম শান্ত, শহরের থেকে পুরো বিপরীত। বাড়িঘরও বিপরীত, প্রাকৃতিক পরিবেশও বিপরীত, এবং শান্তিটাও সম্পূর্ণ বিপরীত। তবে যারা আমরা শহরে থাকি তারা এই সমস্ত জায়গায় এসে কতটা থাকতে পারবে সেটাই হচ্ছে বিষয়। আমি যদি ওই দিকে যাই, এটার পাশ দিয়ে একদম সরু একটা পথ, দেখুন পুরোপুরি জঙ্গলের মধ্যে চলে এসেছি। পুরোপুরি জঙ্গল। একটু আগে পুরো আচ্ছা লাল কাঁকড়া উঠছে, ছোট ছোট লাল কাঁকড়া ওখানে, সেগুলো আমাকে দেখে আবার গর্তের মধ্যে ঢুকে পড়ছে। একটু আগে জোয়ার হয়েছিল, পুরো অংশটা জলে ভর্তি হয়ে গেছিলো, এই অংশগুলোও তাই।
আর এখন ভাটা হয়েছে বলে জেগে গেছে, তবে পুকুর থেকে জল বেরোচ্ছে এইরকমভাবে। আর প্রত্যেকটা মানে লাল কাঁকড়া দেখা যাচ্ছে একদম গোটা গোটা, আর এরকমভাবে মানুষের সারা পেয়ে আবার ঢুকে যাচ্ছে। নিচে নামা যাবে না, নিচে নামলে পা অনেকটা ডেবে যাবে, প্রায় হাঁটু পর্যন্ত। আর এই বাড়িটা এরকম ঘিরে রেখেছে যাতে মোরগ বা মুরগি অন্যদিকে না চলে যায় তার জন্য। সরু একটা ইটের পথ, ওইদিকে যেমন একদিকে পুরো মাটির পথ, একদিকে ইটের পথ এবং দুপাশে বাড়ি। বাঁ দিকের বাড়িগুলো এক প্রকার ঠিক আছে, কিন্তু ডান দিকে যে বাড়িগুলো রয়েছে পুরোপুরি নদীর জল এই বাড়িগুলো ঢুকে পড়ে। এই হচ্ছে অবস্থা। আর এখানে কিছু নৌকা রয়েছে, যন্ত্রচালিত নৌকাও রয়েছে, তবে এইরকমভাবে ফেলা রয়েছে। এগুলো বার করে কিভাবে সেটাই হচ্ছে প্রশ্ন, কারণ সামনে তো ঘন জঙ্গল, হয়তো এই পাশ থেকে গিয়ে বার করে। হ্যাঁ, ওর জন্য হয়তো নৌকা এরকম একটা দাগ রয়েছে মাঝখানে। আর এই রকম বাড়িঘর এখানে।